নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনেক দুর্বল দিক যখন এই মেন স্ট্রিম মিডিয়াগুলো শুধুমাত্র বিজ্ঞাপনের লোভে তুলে ধরতে চায় না, বা যেগুলো তুলে ধরার চেষ্টা করে সেগুলো ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থা, ঠিক তখনই কিন্তু এই ডিজিটাল পোর্টালের যে সমস্ত সাংবাদিকরা আছেন, যারা ইউটিউবাররা আছেন, তারা কিন্তু এই সরকারের দুর্বল দিকগুলো মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেন। শুধু তাই নয়, সরকারের চোখে চোখ রেখে উচিত কথাটা বলার মতো তারা সাহস রাখে। সঙ্গে সঙ্গে ফলাফল যা হয়, সরকারের এই মমতা সরকারের রোশানলে তাদেরকে পড়তে হয়। 2021-এর নির্বাচনের পরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছিল, কিন্তু তখনও ডিজিটাল পোর্টাল থেকে অনেক সাংবাদিক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু চোখে চোখ রেখে প্রশ্ন করে গেছে। এবং তাদের ভাগ্যে কি জুটেছে, প্রথম অবস্থায় হয়তো তাদের বিজ্ঞাপনের টোপ, যখন তারা সেই বিজ্ঞাপন নিতে অস্বীকার করেছেন তারপরে তাদেরকে জেল কাটানো হয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে, তাদেরকে বিভিন্ন থানা থেকে ডেকে তাদেরকে হেনস্থা করা হয়েছে, কিন্তু তারপরেও অনেকাংশে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আটকাতে পারেনি। কারণ তারা তাদের মেরুদণ্ডটাকে শক্ত রেখে মানুষের সামনে নিয়ম করে প্রত্যেকদিন সরকারের ভুল জায়গাগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক সেরকম ভাবে রোজিনা রহমান অত্যন্ত পরিচিত একটি মুখ এই ডিজিটাল প্ল্যাটফর্মে। যারা যারা প্রত্যেকদিন নিয়ম করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন বা সোশ্যাল মিডিয়া ফলো করেন, বিভিন্ন ডিজিটাল পোর্টালগুলো ফলো করেন, বিভিন্ন ইউটিউবারদের লক্ষ্য করেন, তাদের কাছ দিয়ে খবরগুলো শোনার চেষ্টা করেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত মুখ। অত্যন্ত পরিশ্রমিক একটি মেয়ে, যিনি বঙ্গ টিভি নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আছে বা ডিজিটাল পোর্টাল তিনি চালান ইউটিউবে। প্রত্যেকদিন নিয়ম করে এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ছুটে যায়, বিভিন্ন মানুষের ইন্টারভিউগুলোকে সংগ্রহ করে এবং সেগুলোকেই তার পোর্টালে আপলোড করে। কিন্তু কেন তিনিও আক্রান্ত হলেন এবং তিনি কিভাবে আক্রান্ত হয়েছে, কার দ্বারা আক্রান্ত হয়েছেন, বিস্তারিত তার মুখেই আপনারা শুনবেন। তিনি নিজেই বলবেন কিভাবে আক্রান্ত হলেন, কে আক্রান্ত করলেন, একবার তার কথাগুলো আপনারা শুনে নিন, তারপরে প্রতিবেদনের শেষ অংশে আবার আপনাদের কাছে সামনে ফিরছি। আমরা সত্যি প্রাণাসংশয়ে ভুগছি, খুব আমি প্রাণ সংশয়ে ভুগছি। মানে এরকম এই 7 বছরের সাংবাদিকতা জীবনে আমার কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি। আজকে হাইকোর্ট চত্বরে আমরা যেমন ব্রিগেডে, তুমিও আসো, তুমি তো দেখেছো ব্রিগেডে আমরা সাংবাদিকরা থাকি, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। ব্রিগেডে যেখানে প্রেস কর্নার আছে, সাংবাদিকরা যেখানে মানে প্রেস এখানে আমরা দাঁড়িয়েছিলাম মানে বাইটের জন্য। ঠিক তখনই দেখা যায় আইনজীবীদের জমায়েত হতে শুরু হয়। আমরা বুঝতে পারিনি, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, যেমন ক্যামেরা স্ট্যান্ডে রেখে, আমার ক্যামেরা পার্সন তুমি জানো, তোমার আগেও দাদা কভার করেছি, আমরা স্ট্যান্ডে রেখে রেডি থাকি কিন্তু অন করি না। রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো, তখনই সে অন করে, তার আগে কিন্তু ক্যামেরা অন করেন। কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব আইনজীবীদের জমায়েত শুরু হচ্ছে, তো আমরা দাঁড়িয়েছিলাম, আমরা বুঝতে পারিনি যে কেন জমায়েত শুরু হচ্ছে। তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সনকে এসে 2-4 জন মহিলা মিলে বলছে, এই তুই আমাদের রেকর্ড করছিস, আমরা জমায়েত করছি, তুই রেকর্ড করছিস। তখন সে বলছে না, আমি ক্যামেরা অন করিনি, আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সবসময়, দিদি আমরা এখানেই কাজ করি। তাকে মারধর, মানে তার উপর প্রচুর ভাবে চড়াও হয়েছে, তাকে চড় থাপ্পড়, তার কলার ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে। তারপরে আমি যখন যাই, আমাকে দেখে আমার সাথে সাথে আমার উপর চড়াও হয়, আমার মোবাইলটাকে মোবাইলে কি রেকর্ড করেছো, কি রেকর্ড, আমি মোবাইলে আমরা কি রেকর্ড করতে পারি বলো। আর আমাদের তো একটাই জিনিস, আমরা একটা মোবাইল দিয়েই কাজ করি, আর বাচ্চারা কিছু বেশি টাকা দেয়। তো সেখানে দেখা যাচ্ছে কার্যত সেই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে, মানে আমাদেরকে নিয়ে যাতে মস করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ, শফিকুল্লাহ তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই। তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়া হয়ে আমি কোনোভাবে মোবাইলটা
নিয়ে তাদেরকে বলছি, দিদি আমরা কিচ্ছু করিনি, আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদের জমায়েত হচ্ছে, আমরা কিচ্ছু করিনি, তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে? আরো মানে বেশি মারধর শুরু করে তারা। শুনলেন তো, দেখলেন তো, কোথায় আক্রমণ হয়েছে? কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আক্রমণ হয়েছে। কার দ্বারা? তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের দ্বারা। কতটা অধ্যত্ত বাবুন, রাস্তাঘাটে নয়, কলকাতা হাইকোর্টের মতো জায়গায় এই ঘটনা ঘটাচ্ছে। দেখুন, যেদিনই 27 তারিখে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না যে এবার খেলতে হবে, খেলা হবে, কিন্তু খেলাটা আরো জোরে খেলতে হবে, সেদিনই কিন্তু বুঝে যাওয়া হয়েছিল। সেদিনই বুঝে যাওয়া হয়েছিল যে 2021-এর পর থেকে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ কেস দিয়ে, মিথ্যে কেস দিয়ে, পুলিশ দিয়ে হেনস্থা করিয়েও দমাতে পারেনি, তাদের বিরুদ্ধে এই তৃণমূলের বিভিন্ন দুষ্কৃতীদের, গুন্ডাদের রাস্তায় নামিয়ে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করবার পরিকল্পনা এরা নিয়েছে। তার প্রতিফলন গতকালই দেখা গেল। 27 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় বলল, আর 28 তারিখেই একজন সাংবাদিক আক্রান্ত হলেন, তাও কোথায়? কলকাতা হাইকোর্টে। কত বড় অধ্যত্ত, কত বড় সাহস! জাস্টিস রাজাশেখর মান্থার বাড়িতে সামনে পোস্টার মেরেছিল। কোর্টের নির্দেশ থাকার পরেও পুলিশ তাদেরকে নাকি খুঁজেই পায়নি, তাদেরকে অ্যারেস্টও করেনি। বিচারপতিদের এক অংশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে আক্রমণ করে যাচ্ছে বারবার। সুতরাং এরা আইন কি মানে বলে আপনাদের মনে হয়? এবং যত 26 এগোবে তত এই জিনিসগুলো আরো বেশি করে ঘটবে। এই জিনিসগুলো আরো বেশি করে ঘটবে যত এইগুলো এগোবে, 2026 এগোবে, তত এই ইউটিউবারদের ওপরে, তত এই ডিজিটাল পোর্টাল যারা চালায় তাদের উপরে, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকে, সরকারের বিরোধিতা করে, বিরোধী দিকগুলো তুলে ধরে, তাদের উপরে কিন্তু আক্রমণ আরো বাড়বে। কারণ তৃণমূল কংগ্রেসের দেখছেন না, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বারবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের হয়ে বলতে হচ্ছে যে আপনারা দলের হয়ে প্রচার করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করুন। সেই দলের কর্মীদের বলছে, কারণ কর্মীরা নিজেরাই দলের হয়ে প্রচার করছে না। কটা তৃণমূল কংগ্রেসের প্রচার করা এরকম ইউটিউবারদের আপনারা খুঁজে পেয়েছেন? কারণ যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যাদের মধ্যে শিরদাঁড়া আছে, তারা কি প্রচার করবে তৃণমূল কংগ্রেসের হয়ে, একটা চোরটা দলের হয়ে? তো যখনই এই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার লোভ, লালসা, অধ্যত্ত যে বহির্প্রকাশ তৃণমূল কংগ্রেসের ঘটছে, সেইগুলো নিয়ে যখন বিভিন্ন ইউটিউবাররা, বিভিন্ন সাংবাদিকরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রশ্ন করছে, কথা বলছে, তখনই এদের গাত্রদাহ হচ্ছে। সুতরাং হেনস্থা কি পর্যায়ে গেছে ভাবুন। একজন মহিলা সাংবাদিক, সে নিরাপত্তার অভাব বোধ করছে এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে। যদি হাইকোর্টে তার উপর এইভাবে আক্রমণ হতে পারে, শুধুমাত্র মিথ্যে অপবাদ দিয়ে তার কাছ থেকে ফোনটা ছিনতাই করবার চেষ্টা করা হয়, কারা করছে? করছে অ্যাডভোকেটরা। তারা কারা? তৃণমূলের ইউনিয়নের। কি মনুষ্যত্ব আছে তাদের ভাবতে পেরেছেন? তারা নিজেরা কি সত্যি আদৌ লয়ার বা নিজেরা অ্যাডভোকেট? তারা কি আদৌ কোনো কেস লড়ে? নাকি প্রতিদিন হাইকোর্টে গিয়ে কালো কোট পরে মানুষের সামনে চিটিংবাজি আর জালিবাজি করবার জন্য ঘুরে বেড়ায়, শুধু ধান্দাবাজি করবার জন্য ঘুরে বেড়ায়? কারণ যদি তারা সত্যি অ্যাডভোকেট হতো, মনুষ্যত্ব তাদের মধ্যে থেকে যেত, পড়াশুনোটাকে তারা গুরুত্ব দিত, তাহলে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে সেই সরকারের পাশে অন্তত তারা দাঁড়াতো না। কোনোদিন পারে না সেটা দাঁড়াতে। সুতরাং যদি হাইকোর্টে দাঁড়িয়ে একজন মহিলা সাংবাদিককে এভাবে হেনস্থা হতে হয়, তাহলে সারা রাজ্যে তারা খবর সংগ্রহ করবে কি করে? তারা তো যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু শিকার হতে পারে। থানায় ডায়েরি করেছেন, হেয়ার স্ট্রিট থানায়। মনে হয় পুলিশ কোনো অ্যাকশন নেবে? কলকাতা হাইকোর্টে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, পারলে পুলিশ বের করে দেখতে পারে। করবে? কিচ্ছু করবে না। আপনারা দেখবেন কোনো খবর হবে না, কেউ গ্রেপ্তার হবে না, কিচ্ছু হবে না। যদি হাইকোর্টে মুভ করা যায়, যদি ডিরেক্ট হাইকোর্টে কেস করা যায়, হাইকোর্টের চাপে যদি পুলিশ কিছু করে, তাও কতটা করবে সন্দেহ আছে। কারণ জাস্টিস রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার দেওয়াটাকে কিন্তু পুলিশ সেভাবে কাউকে গ্রেপ্তার করেনি, ধরেইনি কাউকে, হাইকোর্টের অর্ডার থাকার পরেও। সুতরাং যারা
সত্য কথাটাকে সত্যভাবে বিভিন্ন ডিজিটাল পোর্টালে ইউটিউবে বলছেন, তারা এখন থেকে নিশ্চিত হয়ে যান যে বাধা বিঘ্ন ঝড় আরও আসবে। কিন্তু এটাতেই আপনারা আপনাদের মানসিক প্রস্তুতি তৈরি করে নিন যে পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে আগামী দিনে উচিত কথাটা আমাদের উচিতভাবে তুলে ধরতেই হবে এবং সরকারকে সঠিক প্রশ্নটা চোখে আঙ্গুল দিয়ে করতেই হবে। এবং যেসব মানুষরা এখনো ঘুমিয়ে আছেন তাদের জাগাতেই হবে। এই দায়িত্বটা বিজ্ঞাপনের লোভে মেইন স্ট্রিম মিডিয়া না নিলেও আমাদের মতো ছোট ছোট ইউটিউবার থেকে শুরু করে রোজিনাদির মতো যারা ডিজিটাল পোর্টাল চালান সেই সমস্ত সাংবাদিক থেকে শুরু করে সবাই একসাথে এই লড়াইয়ে সামিল থাকবে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের সমর্থনও কিন্তু অবশ্যই দরকার আছে। ধন্যবাদ।